আপনাদের সঙ্গে এরকম কখনো হয়েছে? খুব খারাপ স্বপ্ন আপনারা প্রায় প্রতিদিনই দেখছেন। এবার ধরুন হঠাৎ করে সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল। এই গল্পে গুরুত্বপূর্ণ মাত্র একটিই প্রশ্ন রয়েছে, যে স্বপ্ন কি আদৌ কখনো সত্যি হয়, নাকি এই স্বপ্নটিকে কাজে লাগিয়ে কেউ তার উদ্দেশ্য সাধনের জন্য খুন করেছে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম রক্তাক্ত স্বপ্ন। গল্পটি নেওয়া হয়েছে আগাথা ক্রিস্টির লেখা দ্য ড্রিম থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি, অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কলিং বেলটা টিপে ধরে খুব একটা সময় অপেক্ষা করতে হলো না তাকে। যেটুকু সময় লাগবার প্রয়োজন তার মধ্যেই দরজাটা খুলে যেতে দেখা গেল। দরজার অপর প্রান্তে উদ্দীপরিহিত লোকটিকে দেখে সহজেই অনুমান করা যেতে পারে যে সে একজন খাসনামা। চোখে মুখে তার কৃত্রিম বিনয়। লোকটি যেন তার ঠাঁট বজায় রাখতে বদ্ধপরিকর, তাতে একটুও কোনো ঘাটতি নেই। মনে মনে লোকটির প্রশংসা না করে থাকতে পারল না পোয়ারো। মিস্টার বেনেডিক্ট ফার্লে আছেন? পোয়ারো জিজ্ঞাসা করল। কিছু মনে করবেন না স্যার, আপনার এখানে আসার কথা কি আগের থেকেই ঠিক ছিল? বিনীত কণ্ঠে জানতে চাইল খাসনামা। মাথা নেড়ে সাই দিল পোয়ারো। আর একটা কথা স্যার, আপনার নামটা জানতে পারি? নিশ্চয়ই, এই অধমের নাম মুসে এরকুল পোয়ারো। তার কথায় সন্তুষ্ট হতে দেখা গেল খাসনামাকে। অভিজ্ঞ খাসনামায় একটু সময়ের জন্য নিজের মনে কি যেন ভাবল। তারপর সে হঠাৎ বলল, মাফ করবেন স্যার, আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। আপনি কি সঙ্গে করে করে চিঠি নিয়ে এসেছেন? যেখানে যেরকম ভাব দেখাতে হয়। পোয়ারো তাই করল। গম্ভীরভাবে সে তার পকেট থেকে একটা চিঠি বার করে খাসনামার দিকে মেলে ধরল। তার হাত থেকে চিঠিটা নিয়ে উল্টোপাল্টে দেখে আবার পোয়ারোর হাতে ফিরিয়ে দিল। চিঠিটা পোয়ারো তার নিজের পকেটে চালান করে দিল। চিঠির বক্তব্য অতি স্পষ্ট এবং প্রাঞ্জল। চিঠির প্রতিটি ছন্দই যেন তার মুখস্থ, স্পষ্ট মনে আছে। মোসে এরকুল পোয়ারো, প্রিয় মহাশয়, মিস্টার বেনেডিক্ট ফার্লে কোনো একটি বিষয়ে আপনার পরামর্শ নিতে চান। যদি আপনি কোনো রকম অসুবিধা বোধ না করেন, তাহলে আগামীকাল বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7:30টায় উপরোক্ত ঠিকানায় তার সঙ্গে দেখা করলে তিনি সবিষয়ে বাধিত হবেন। আপনার অনুগত হুগো কর্নওয়ার্দি। পুনশ্চ অনুগ্রহ করে সঙ্গে এই চিঠিটাও নিয়ে আসবেন। পোয়ারোর হাত থেকে টুপি এবং ঘড়িটা হাতে নিয়ে তাকে আহ্বান জানালো খাসনামা। আসুন স্যার, মিস্টার কনওয়াদের ঘরে আপনাদের সাক্ষাতের বন্দোবস্ত করা হয়েছে। খাসনামা তাকে পথ দেখিয়ে আগে আগে চলল, আর তাকে অনুসরণ করে প্রশস্ত কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো পোয়ারো। ঘরের চারপাশ দেখতে দেখতে পোয়ারো দুই চোখ যেন দীপ্ত হয়ে উঠল। দোতলার করিডর দিয়ে নিঃশব্দে পা টিপে টিপে সে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজায় মৃদু টোকা দিল কয়েকবার। পোয়ারোর ভুরুটা বুঝি একটু কেঁপে উঠল। মনে হলো যেন কোনো অঘটন ঘটতে চলেছে। ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। দরজা ভেজানোই ছিল, মৃদু ঠেলা দিতেই খুলে যায়। খাসনামার চোখের ইশারায় এবার পোয়ারো ঘরের মধ্যে পা রাখল। ঘরটা আকারে যথেষ্ট বড়, তবে ঘরটা বেশ ফাঁকা ফাঁকাই বলা যায়। আসবাবপত্রের কোনো বাহুল্য নেই। এরপর একটি আরাম কেদারের ওপর অর্ধশয়িত অবস্থায় বেনেডিক্ট ফার্লকে দেখতে পেল সে। রোগা ছিপছিপে দীর্ঘল শরীর, লম্বা ধারালো নাক, আর গায়ে রং বেরঙের বিচিত্র দামি রেসিং গ্রাউন্ড। পুরু লেন্সের আড়াল থেকে একজোড়া জলজলে চোখ যেন আগন্তুকের দিকেই তাকিয়েছিল। আপনিই তাহলে এরকুল পোয়ারো? হ্যাঁ, আমি এরকুল পোয়ারো। উত্তরে বলল পোয়ারো। আপনার প্রয়োজনে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। নম্রভঙ্গিতে মাথা নাড়ল পোয়ারো। তারপর গুটি গুটি পায়ে একটা চেয়ারের দিকে এগিয়ে গেল সে। হ্যাঁ হ্যাঁ, ওই চেয়ারেই বসুন। ভদ্রলোকের কণ্ঠস্বর কেমন যেন রুক্ষ শোনালো। সুবোধ বালকের মতো তার নির্দেশ মান্য করে চেয়ারে গিয়ে বসল পোয়ারো। আপনি যে এরকুল পোয়ারো সেটা আমি কি করে বুঝব? বলুন, আপনাকে চেনবার কি উপায় আছে? কোটের পকেটে হাত ঢুকিয়ে ফালের চিঠিটা মেলে ধরল পোয়ারো।
বৃদ্ধ সেই চিঠিটা একবার তাকিয়ে একটু ঝাঁঝের সঙ্গেই যেন মাথা ঝাঁকালেন। এতক্ষণে ঠিক হয়েছে। কর্ণওয়াদিকে আমি এইভাবেই চিঠি লিখতে বলেছিলাম। চিঠিটা পুনরায় ভাঁজ করে পোয়ারোর হাতে ফেরত দিতে গিয়ে তিনি আবার বললেন, তাহলে আপনিই সেই গোয়েন্দা ভদ্রলোক, তাই না? বিশ্বাস করুন, সত্যিই এখানে কোনো ছলচাতুরি নেই। তা জাদুকরেরা টুপির মধ্যে থেকে সোনালি মাছ বার করে দেখাবার আগে এ ধরনেরই আশ্বাস দিয়ে থাকে। কি উত্তর দেবে পোয়ারো? বুদ্ধিমানের মতো চুপ করে থাকাটাকেই সে শ্রেয় বলে মনে করল। বৃদ্ধ ফার্লে তখন নিজের থেকে আবার বললেন, আমাকে একজন সন্দেহপ্রবণ বৃদ্ধ বলেই মনে হচ্ছে, তাই না মশিয়ে পোয়ারো? হ্যাঁ, সত্যিই তো, আমি তো ঠিক তাই। কখনো কাউকে বিশ্বাস করো না, এই হলো আমার চরিত্রের মূল মন্ত্র। আবার বৈশিষ্ট্য বলতে পারেন। তাছাড়া জানেন তো, হুট করে একটা আগন্তুককে বিশ্বাস করা কোনো আদর্শে যুক্তিযুক্ত নয়। ভদ্রলোক শুরু থেকেই কেবল তার সন্দেহের কথা বলে যাচ্ছেন বা কখনো তার জ্ঞান বিতরণ করে যাচ্ছেন। ভালো লাগছিল না পোয়ারোর। শেষ পর্যন্ত থাকতে না পেরেই বলে উঠল সে, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে কোনো পরামর্শ করতে চান। চিঠিতেও সেই রকমই লিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আপনাকে বলে রাখি, আমি সব সময় সেরা জিনিসটাই পছন্দ করি। আমাকে কেউ খারাপ কিছু দিয়ে ঠকাতে পারবে না। আমি ঠিক ধরে ফেলবো কোনটা ভালো আবার কোনটাই বা খারাপ। আমার জীবনের এটাই মূল আদর্শ। একটা ব্যাপারে আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন মশিয়ে পোয়ারো, আমি আপনার ফিয়ের সম্পর্কে কোনো প্রশ্ন করিনি। করেছি কি? পরে আমার কাছে আপনার বিলটা দেবেন, সেটা যত অঙ্কেরই হোক না কেন, এই তুচ্ছ ব্যাপারে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করতে চান মিস্টার ফার্লে। চিঠিতে আপনি অন্তত সেই রকমই লিখেছিলেন। হঠাৎই যেন ফার্লের হাবভাবের মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন দেখা দিল। তিনি বললেন, হ্যাঁ, তা ঠিক। এ ব্যাপারে আমি আপনার বক্তব্যটা শুনতে চাই। আপনি কি ভাবেন? সব ব্যাপারেই বিশেষজ্ঞের পরামর্শ নিই, সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কিংবা অতি ধুরন্ধর গোয়েন্দা, এই দুয়ের মধ্যেই একজনকে আমাকে বেছে নিতে হবে। বিচার করতে হবে এদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রয়োজনে আসতে পারে আমার। কিন্তু মসিয়ে, তবুও বিষয়টা যেন ঠিক বোধগম্য হচ্ছে না আমার কাছে। আপনি ঠিকই বলেছেন মশিয়ে পোয়ারো, আর সেইটাই স্বাভাবিক। কেন জানেন? কারণ এখনো পর্যন্ত কিছুই আপনাকে বলা হয়নি। এবার গদিয়াটা চেয়ারের উপর বসলেন তিনি। আগের মতো আবারও একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন, আচ্ছা মশিয়ে পোয়ারো, স্বপ্ন সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা আছে? স্বপ্ন? এ কি অদ্ভুত কথা শুনতে হচ্ছে তাকে। স্বপ্নের কাহিনী শোনাবার জন্য কি ফার্লে তাকে ডেকে এনেছেন? এটা কি তার পাগলামো? এভাবে তার মূল্যবান সময় নষ্ট করার কি কোনো মানে হয়? যাই হোক, পোয়ারো যতটা পারল নিজেকে সংযত রাখার চেষ্টা করল। তার ভুরুচোরা যেন আপনা থেকেই কুঞ্চিত হয়ে উঠল। সে আর যাই ভাবুক না কেন, এমন ধরনের অদ্ভুত প্রশ্নের যে তাকে সম্মুখীন হতে হবে সেটা সে স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি বোধহয়। শুনুন মুসিয়ে ফার্লে, এই ব্যাপারে আমি আপনাকে নেপোলিয়নের বুক অফ ড্রিমস বইটি পড়ে দেখতে অনুরোধ করছি, কিংবা ফ্যাশন দুরস্ত্র হার্লে স্ট্রিটের কোনো আধুনিক মনোবিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন আপনি। আপনার বলার আগেই আমি এই দুটি ব্যাপারেই চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার দুর্ভাগ্য কোনো ফলই পায়নি। বারবার সেই একই স্বপ্নের ঘোরে আমাকে কাটাতে হয়। প্রতি রাত্রেই সেই একই স্বপ্নের জের ক্রমান্বয়ে টেনে যেতে হয় আমাকে। এর জন্য আমাকে কিরকম মানসিক উদ্বেগে যে কাটাতে হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। কেবল ভুক্তভোগী যারা, তারাই বুঝতে পারে।
সত্যি আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমি আর পারছি না। আর সব থেকে আশ্চর্য ব্যাপার কি জানেন মসিয়ে পোয়ারো? স্বপ্নের দৃশ্যগুলো প্রতিবারেই সেই একই থাকে, কোনো পরিবর্তন দেখতে পাই না। এই যে ঘরটা দেখছেন, এই ঠিক পাশের ঘরেই আমি আমার চেয়ারে যেন বসে আছি। আমার সামনে সাবেকি আমলের একটা টেবিলের উপরে সুদৃশ্য একটা টাইম পিস, আর চোখে ঘড়িটার দিকে তাকিয়ে একবার দেখে নি, কাটায় কাটায় ঠিক 3:23। আশ্চর্য, কোনো দিনও এক চুল নড়চড় হয় না এই সময়ের। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ফার্লের চোখে একটা ভয়ার্ত বিহল ছায়া যেন থিরথির করে কাঁপতে থাকে। যখন এই ঘড়িটার দিকে তাকায়, তখনই বুঝতে পারি সময় হয়ে গেছে সেই দুঃস্বপ্ন দেখার। আর তখনই আমার বুকটা ভয়ঙ্কর কেঁপে ওঠে। তখন ভাবি, আমার করণীয় কাজটা এবার আমাকে শেষ করে ফেলতে হবে। আমি কিন্তু কাজটা করতে চাইনি, এমনকি এ ধরনের কাজ করাটা আমার স্বভাব বিরুদ্ধ। আমি অত্যন্ত ঘৃণাবোধ করি, কিন্তু কি করব? কাজটা যে আমাকে সারতেই হবে, যেভাবেই হোক। আর সেই কাজটাই কি এমন যা আপনাকে করতেই হবে বলে মনে করছেন আপনি? ঠিক 3:28 সময় আমার ডান দিকে ডেস্কের দ্বিতীয় ড্রয়ারটা খুললাম। সেখানে রাখা ছিল আমার রিভলভারটা। সেটা ড্রয়ার থেকে বার করে টেবিলের উপরে রাখলাম। রিভলভারে গুলি ভর্তি করে জানলার ধারে চলে এলাম। আর তারপর হ্যাঁ বলুন, তারপর কি ঘটলো সেখানে? তারপর আমি নিজেকে গুলি করি। ঘরের মধ্যে নেমে এলো এক অদ্ভুত নীরবতা, আর তারপরে সেই নিরবিচ্ছিন্নতা ভঙ্গ করল পোয়ারো। তাহলে এটাই আপনার সেই স্বপ্ন? হ্যাঁ প্রতিটি রাতেই কি আপনি শুধু এই স্বপ্নটাই দেখেন? হ্যাঁ আপনি নিজেই নিজেকে গুলিবিদ্ধ করার পর কি ঘটেছিল বলতে পারেন? আমার তখন আবার ঘুম ভেঙে যায়। আপনার প্রয়োজনের দিক থেকে আপনি কি সবসময় ডেস্কের সেই নির্দিষ্ট ডয়ারে রিভলভারটা রাখতেন? হ্যাঁ, কিন্তু কেন? কারণ সবসময় আমি ঠিক এইরকমই করে আসছি। এটা আমার অভ্যাসও বলে ধরে নিতে পারেন। তাছাড়া সবসময় নিজেকে প্রস্তুত রাখাই ভালো। তা এই প্রস্তুতিই বা কিসের জানতে পারি? আমার মতো অবস্থার প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত, দেহরক্ষী রাখা উচিত। জানেন তো, প্রতিটি বিত্তবান মানুষের অনেক শত্রু থাকতে পারে। ঠিক কী কারণে আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বলুন তো? বলবো, আমি আপনাকে সব বলবো, কোনো কিছুই গোপন করব না। তিনজন চিকিৎসক। তারপর? প্রথমজন বলেন এসবই প্রাত্যহিক খাদ্যের ব্যাপার, খাবারের অনিয়ম হলে এরকম হতেই পারে। তিনি একজন বয়স্ক ভদ্রলোক। দ্বিতীয়জন আধুনিক চিকিৎসক, হাল আমলের চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাসী তিনি। ছেলেবেলার কোনো অপ্রীতিকর ঘটনায় নাকি বর্তমানের এই দুঃস্বপ্নের উৎস। আর সেই বিশেষ ঘটনাটাও ঠিক 3:28 সময়ে ঘটেছিল। তিনি বলেন আমি তখন এমনই বদ্ধপরিকর যে আমি সে অপ্রীতিকর ঘটনাটা মনে রাখতে চাইলাম না, ভুলে যেতে চাইলাম। প্রয়োজনে নিজেকে ধ্বংস করতেও প্রস্তুত ছিলাম। এই হলো তার ব্যাখ্যা। আর সেই তৃতীয় ডাক্তারের বক্তব্য কি ছিল? এই ডাক্তারটি একদম যুবক। তার থিওরিটাও ছিল বড়ই অদ্ভুত। তার বক্তব্য হলো এই রকম, আমি নাকি আমার জীবন সম্বন্ধে ক্রমে এত ক্লান্ত হয়ে পড়েছি যা আমার কাছে একেবারেই অসহ্য হয়ে উঠেছে।
আর সেই কারণেই আমি নাকি আমার জীবনের ইতি টানতে চাইছি। কিন্তু সেটা মেনে নেওয়া মানেই তো আমার ব্যর্থতাকে স্বীকার করে নেওয়া। তাই কেন তো আমি কিছুতেই সেটা মেনে নিতে পারলাম না সত্যের মুখোমুখি হতে। কিন্তু আমি যখন ঘুমোই তখন আমার যেন কোনো জ্ঞান বলতে কিছু থাকে না। চেতনে হোক কিংবা অবচেতনেই হোক, তখন যেন আমি আমার মনের সব দৃঢ়তাটুকুই হারিয়ে ফেলি। তখন আমার অবচেতন মনের সব কামনা বাসনাগুলো প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। তখন আমি সত্যি সত্যি যা ইচ্ছে করি সেটাই কাজে পরিণত করতে যাই। আপনার যখন জ্ঞান থাকে না, অর্থাৎ আপনি আপনার অবচেতন মনে নিজের মৃত্যু কামনা করে থাকেন, অথচ সজ্ঞানে কিছুই টের পান না, এটাই কি তার ধারণা? আর সেটা অসম্ভব, একেবারেই অসম্ভব। আমি সর্বতোভাবে সুখী। এই জগতে আমার চেয়ে বেশি সুখী কে আর আছে? জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। কি না পেয়েছি আমি? অর্থের বিনিময়ে যা যা পাওয়া যায় সবকিছুই আমার করায়ত্ত। তাহলে বুঝতেই পারছেন আমার সম্বন্ধে এমন একটা ধারণা করাটা কতই না অবাস্তব, কতই বা অবিশ্বাস্য। আর আমার এখানে আসার কি প্রয়োজন মসিয়ে? আরও একটা সম্ভাবনা আছে, আর যদি সেটা সত্যি হয় তাহলে আপনি সেটা জানতে পারেন। সব জটিল কেস আপনি সমাধান করে দিয়েছেন অবিশ্বাস্য এবং অভূতপূর্বভাবে। আর কেউ না জানুক, আপনি অবশ্যই দেখে থাকবেন কিসে কি হয়। তা আপনি কি জানার কথা বলছেন বলুন তো? ধরুন কেউ আমাকে খুন করতে চায়, তার পক্ষে কি এইভাবে কাজটা সমাধা করা সম্ভব হবে? সে কি আমাকে রাতের পর রাত এই একই স্বপ্ন দেখতে বাধ্য করাতে পারবে? তার ধারণা এইভাবে স্বপ্ন দেখতে দেখতে শেষে একদিন বিরক্ত হয়ে জীবনের প্রতি ঘৃণা ভরে আমি হয়তো সত্যি সত্যি মৃত্যুর পথে এগিয়ে যাব। নিজে সে আমাকে হত্যা করলো না বটে, তবে আমি নিজেই নিজেকে হত্যা করলাম। অথচ সে যে আমাকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করলো রাতের পর রাত ধরে, সেটা কেউ জানতে পারলো না, এমনকি পুলিশও না। এই যেন সেই প্রবাদ বাক্যটার মতো, সাপও মরলো আবার লাঠিও ভাঙলো না। তাহলে হিপনোটিজমের কথা বলতে চাইছেন? হ্যাঁ, কতকটা সেরকমই বলতে পারেন। বিষয়টা নিয়ে নিজের মনে বেশ কিছুক্ষণ চিন্তা করলো পোয়ারো। কি উত্তর পেল কে জানে, তবে ধীরে ধীরে মাথা নেড়ে সে বলল, হ্যাঁ, আমার মনে হয় সেটা সম্ভব, তবে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয় বলে আমি মনে করি। আপনার জীবনের অভিজ্ঞতায় এ ধরনের কোনো কেস দেখেননি? না, ঠিক এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। দেখুন, আমার বক্তব্যটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। মনে হয় আমাকে রাতের পর রাত সে একই দুঃস্বপ্ন দেখতে বাধ্য করা হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আর সেই বিশেষ উদ্দেশ্যটা হলো পরিশেষে আমি আমার এই দুঃসহ মানসিক চাপ সহ্য করতে না পেরে হয়তো সত্যি সত্যি একদিন নিজেকে খতম করে ফেলবো, আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব। ধীরে ধীরে মাথা নাড়ল পোয়ারো। তারপর গভীর চিন্তায় নির্মগ্ন হলো। ফার্লে অসহায়ের মতো তাকিয়ে থাকে পোয়ারোর দিকে। তখন তার মনে কেবল একটাই চিন্তা, সেই সম্ভাবনাটা কি সত্যি বাস্তবে পরিণত হতে পারে বলে সে মনে করছে। ফার্লে জিজ্ঞাসা করল, আপনি নিশ্চয় এটা সম্ভব বলে মনে করেন না? না, একেবারে অসম্ভবও বলতে চাই না। কিন্তু সম্ভাবনা খুবই কম বলে মনে করেন আপনি, এই তো? হ্যাঁ, সম্ভাবনা অত্যন্ত কম বলেই আমি মনে করি। ডাক্তারদের অভিমত সেই রকম। কিন্তু রাতের পর রাত ধরে কেন এই একই দুঃস্বপ্ন আমাকে দেখতে বাধ্য করা হচ্ছে? কেন কেন? পোয়ারো শুধু মাথা নাড়ল। তাকে চুপ করে থাকতে দেখে ফার্লে নিজে থেকেই বলে উঠলেন, আপনার অভিজ্ঞতা কি বলে মসিয়ে পোয়ারো, যে এই ধরনের কেসের সম্মুখীন আপনি হননি এর আগে? মানে আমার কেসটা নতুন বলেই মনে হচ্ছে আপনার কাছে? না, কখনোই না।
হ্যাঁ, শুধু এই কথাটাই আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। যদি আপনি অনুমতি দেন একটা প্রশ্ন করব। বেশ তো, জিজ্ঞাসা করুন। কার পক্ষে আপনাকে খুন করা সম্ভব বলে আপনি মনে করছেন মুসিয়ে ফারলে? কাউকে নয়, আদেও কাউকেই আমি সন্দেহ করি না। কিন্তু এমন এক ধারণা তো আপনার মনের মধ্যে আগেই দানা বেঁধে উঠেছে। সত্যি সত্যি এমন কোনো সম্ভাবনা আছে কি না সেটাই আমি শুধু যাচাই করে দেখতে চেয়েছিলাম। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে হলে বলবো না। ভালো কথা মুসিয়ে ফারলে, আপনাকে কেউ কোনোদিনও হিপনোটাইজ করেছে? আপনি কি মনে করেন এরকম বোকামোকে আমি প্রশ্রয় দেব? তাহলে আমি বলতে পারি, শুধু আমি কেন, যে কেউই বলতে পারে। আপনার এই সন্দেহের কোনো মানে হয় না, একেবারে ভিত্তিহীন, অবাস্তব যাকে বলে। কিন্তু সেই স্বপ্নটা আপনি বোকামো বলছেন, তা সেই স্বপ্নটার ব্যাপারে আপনার কি অভিমত? এর কি কোনো মানে নেই? হ্যাঁ, আছে বই কি। স্বপ্নটা সত্যিই খুব চমৎকার আর অভিনবও বলা যেতে পারে। বিশেষ করে এই অদ্ভুত নাটকের পার্থিব বস্তুগুলো আমি একবার নিজের চোখে দেখে যাচাই করে নিতে চাই। যেমন ধরুন ডেস্কের উপরে রাখা টাইম পিসটা আর সেই রিভলভারটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখনই আমি সেই ঘরে আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। লম্বা ঢিলেঢালা ড্রেসিং গ্রাউন্ডটা গোছগাছ করে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার হুকুম দিলেন ফারলে। কিন্তু হঠাৎ কি যেন একটা ভেবে তিনি তার মত পরিবর্তন করলেন। না, সেখানে দেখার কিছু নেই। যা বলার ছিল সে তো আমি আপনাকে সবই খুলে বলেছি। কিন্তু আমি যে নিজের চোখে সেগুলোকে একবার দেখতে চাই। তার আর দরকার নেই, আপনি বরং আপনার অভিমত ব্যক্ত করুন। ব্যাস, এখানেই এ রীতি টানতে চাই আমি। আপনি যা মনে করেন। আপনাকে কোনো রকম সাহায্য করতে পারলাম না বলে আমি দুঃখিত মুসিয়ে ফারলে। দেখবেন এই নিয়ে যেন চারিদিকে আবার গুজগুজ ফুসফুস করে বেড়াবেন না। পরও ফিরে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে ডাকলো ফারলে। একটু দাঁড়ান। চিঠি, সে চিঠিটা আমি ফেরত পেতে চাই। আপনার সেক্রেটারির লেখা সেই চিঠিটার কথা বলছেন তো? হ্যাঁ, সেটাই আমি ফেরত পেতে চাই। পোয়ারোর ভুরুটা ওপরে উঠল। আর কোনো কথা না বাড়িয়ে পকেট থেকে সেই ভাঁজ করা চিঠিটা বার করে ফারলে ভদ্রলোকের হাতে তুলে দিল সে। ভদ্রলোক হাতে চিঠিটা নিয়ে একবার উল্টে পাল্টে দেখলেন, তারপর বেশ যত্ন সহকারে সেটা রেখে দিল ডেস্কের উপর। ধীর স্লথ গতিতে ঘর থেকে বেরিয়ে গেল পোয়ারো। সত্যিই সে বিভ্রান্ত হয়ে পড়েছে, তার মাথায় যেন চিন্তা জুড়ে রয়েছে। হঠাৎ পোয়ারো দাঁড়িয়ে পড়ল এবং সে একটি মারাত্মক ভুল করেছে এমনভাবে ঘরের মধ্যে আবার ঢুকল সে। একটা মারাত্মক ভুলের জন্য আমি আপনার কাছে হাজারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার এই সমস্যার কথা ভাবতে গিয়ে একটা বিশ্রী কাণ্ড আমি ঘটিয়ে বসেছি। আপনি চিঠিটা ফেরত চাইলেন, অন্যমনস্ক হয়ে ডান পকেটে হাত ঢুকিয়েছিলাম, কিন্তু আপনার চিঠিটা ছিল আমার বাঁ পকেটে। এসব কি শুনছি? যে চিঠিটা আপনার হাতে আমি তুলে দিয়েছি সেটা অন্য আর একটা চিঠি। আমার টায়ের রংটা জ্বালিয়ে দেওয়ার জন্য লন্ড্রি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে একটা চিঠি পাঠিয়েছিল। বিব্রত পোয়ারো তার ডান পকেটে হাত ঢুকিয়ে আসল চিঠিটা বার করে ফারলের দিকে মেলে ধরল। বৃদ্ধ প্রায় থাবা দিয়েই ছিনিয়ে নিল চিঠিটা। তার চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে উঠতে দেখা গেল। যত সব অপদার্থের দল! আপনারা কি করছেন? কেন যে ঠিক বুঝতে পারেন না ভেবে পাই না। এরপর পোয়ারো অন্য চিঠিটা নিয়ে আরও একবার মার্জনা চেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এখানেই নাটকের প্রথম অঙ্কের পরিসমাপ্তি, আর দ্বিতীয় অঙ্কের সূত্রপাত সপ্তাহখানেক পরে। পোয়ারো তার সুসজ্জিত ড্রয়িং রুমেই বসেছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন করেছিল সরকারি ডাক্তার জন সিলিংক্রিট। আরে মিস্টার পোয়ারো নাকি? সেই পুরনো পোড়া। আমি ডক্টর স্টিলিংফিট কথা বলছি। হ্যাঁ বন্ধু, কি ব্যাপার বলুন তো? দেখুন, আমি নর্থ হাউস থেকে কথা বলছি, বেনেডিক্ট ফার্লের বাড়ি থেকে। হ্যাঁ। পোয়ারোর কণ্ঠস্বর শুনে মনে হলো সে যেন রীতিমতো সচেতন। কি ব্যাপার মিস্টার ফার্লের? ফার্লে মারা গেছেন। আজ বিকেলে তিনি নিজেকে গুলিবিদ্ধ করেছেন। এরপর খানিকটা নীরবতা। একসময় পোয়ারোই মুখ খুলল। আপনার ছোট্ট উত্তর শুনে মনে হচ্ছে খুব একটা অবাক হননি আপনি। এই ব্যাপারে কিছু জানেন নাকি? এই কথা কেন আপনার মনে হলো বলুন তো? আসল ব্যাপার কি জানেন? সপ্তাহখানেক আগের তারিখে একটা চিঠি এখানে পাওয়া গেছে।
এই চিঠিতে মিস্টার ফার্লে আপনাকে তার সঙ্গে দেখা করবার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এখানে একজন শান্তশিষ্ট পুলিশ ইন্সপেক্টর উপস্থিত রয়েছেন, অতএব বুঝতেই পারছেন কোনো করোড়পতি মারা গেলে আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়। তাই ভাবলাম হয়তো আপনার পক্ষে এই ব্যাপারে নতুন কোনো আলোকপাত করা সম্ভব হলেও হতে পারে। যদি সম্ভব হয় এদিকে একবার ঘুরে যান না কেন? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ভালো ভালো, মনে হচ্ছে আপনি আপনার শিকারের গন্ধ পেয়েছেন। না না, তেমন কিছু নয়। তার মানে টেলিফোনে এসব কথা ভেঙে বলতে চান না, এই তো? ঠিক আছে, চলে আসুন। 15 মিনিট পরেই নর্থওয়ে হাউসের পেছন দিকে লম্বা ধাঁচের একটা লাইব্রেরির ঘরে পরোকে বসে থাকতে দেখা গেল। ঘরের মধ্যে আরও 5 জন উপস্থিত ছিল। প্রাথমিক পরিচয়ের পালা শেষ হওয়ার পর পরও ধীরে ধীরে গত সপ্তাহের ঘটনাটা ব্যক্ত করল। সব কিছুই সে বলে গেল, কিছুই বাদ দিল না। স্বপ্নটা আদ্যপ্রান্ত বলে গেল সে। দেখা গেল ঘরের প্রত্যেকেই কৌতূহলের সঙ্গে তার কথাগুলো শুনছিল। অকপটে স্বীকার করল ইন্সপেক্টর বার্নেট। স্বপ্নটা দারুণ বিস্ময়কর তো। এমন অদ্ভুত কাহিনী আমি এর আগে কখনো শুনিনি। তারপর মিসেস ফার্লের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, আপনি এ বিষয়ে কিছু জানেন নাকি? ভদ্রমহিলা মাথা হেলালেন। হ্যাঁ, আমার স্বামী স্বপ্নটার কথা আমার কাছে উল্লেখ করেছিলেন। ওর কথা শুনে মনে হয়েছিল ঘটনাটা ওকে খুবই ভাবিয়ে তুলেছিল। ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন উনি। কিন্তু আমি ভাবলাম স্বপ্নটা তো শুধুই স্বপ্ন, বাস্তবে সেটার কোনো সম্পর্ক নেই। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। ওকে বলেছিলাম হয়তো দেখবে হজমের কোনো ব্যাঘাত ঘটার ফলে এমন সব উদ্ভট চিন্তা তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে প্রাত্যহিক খাদ্য তালিকাটাও ছিল খুব অদ্ভুত ধরনের। সেই কারণেই আমি ওকে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। ভারী আশ্চর্য চরিত্র তো। ডক্টর স্টিলিংফ্লিক্ট মাথা নাড়ল। তিনি এ বিষয়ে আদৌ আমার সঙ্গে কোনো পরামর্শ করেননি। তার মানে আপনি কি বলতে চান? মিস্টার ফার্লের বোধশক্তি লোপ পেয়েছিল? ডাক্তার হিসেবে এই বিষয়ে আপনার অভিমত জানতে চাই। অদ্ভুত স্বপ্নের ব্যাপারে বিশেষজ্ঞরা বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, সেই বিষয়ে আপনার কি ধারণা? স্টিলিংফ্লিক্টকে একটু যেন বিব্রত বলে মনে হলো। বলা খুবই কঠিন, তবে একটা সম্ভাবনার কথা আপনাকে বিবেচনা করে দেখতে হবে মসিয়ে পেয়ারো। মিস্টার ফার্লে আপনাকে যা যা বলেছিলেন হয়তো দেখা যাবে যে বিশেষজ্ঞদের বক্তব্য তা নাও হতে পারে। যেমন দেখা যায় অনেক সময় অনভিজ্ঞ ব্যক্তি কোনো কোনো কথার ভালো ব্যাখ্যা করে নিতে পারে। তার মানে আপনি কি বলতে চান যে তাদের আসল বক্তব্যটা মিস্টার ফার্লে ঠিক অনুধাবন করতে পারেননি? না, ঠিক তা নয়। আমি বলতে চাইছি বিশেষজ্ঞরা তাদের সুনির্দিষ্ট পেশাদারি ভাষায় যেসব মন্তব্য করে থাকেন, সাধারণ লোকের পক্ষে তার সঠিক অর্থের হদিশ পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তাই আমার কি মনে হয় জানেন, এক্ষেত্রেও সেই রকম কিছু ঘটে থাকবে। মিস্টার ফলে যতটুকু বুঝেছিলেন সেটাকে নিজের ধারণা মতো সাজিয়ে নিয়ে আপনার কাছে ব্যক্ত করেছেন। তার মানে তিনি আমাকে যা বলেছিলেন আসলে চিকিৎসকেরা তা বলেননি? হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই মনে হয়। তিনি হয়তো কোথাও একটু ভুল বুঝে থাকবেন। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, মিস্টার ফার্লে কোন কোন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছিলেন আপনারা সেই বিষয়ে কিছু জানেন নাকি? মিসেস ফার্লে এবং জোয়ানা ফার্লে মাথা নাড়ল। অর্থাৎ তারা কেউই অবগত নয়। পোয়ারো বলল, তাহলে শুরু করা যাক। আপনাদের মধ্যে যে কেউ প্রথমে শুরু করতে পারেন। ইন্সপেক্টর বার্নে একবার জিজ্ঞাসনেত্রে মিসেস ফার্লে এবং তারপর মিস্টার স্টিলিংফ্লিক্টের দিকে তাকালো, কিন্তু দুজনকে নীরব দেখে সে নিজেই বক্তার ভূমিকায় অবতীর্ণ হলো। প্রত্যেক দিন বিকেলে মিস্টার ফার্লে দোতলায় নিজের ঘরে বসেই কাজকর্ম সারতেন। এটাই ছিল তার প্রাত্যহিক রুটিন মাফিক কাজ। খবর নিয়ে জেনেছি খুব শীঘ্রই তিনি নাকি পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে অন্য একটা বড় কোম্পানির সঙ্গে কতগুলো গুরুত্বপূর্ণ চুক্তি সমাধা করতে যাচ্ছিলেন। এখানে সে একটু থেমে হুগো কর্ণওয়াতির দিকে ফিরে তাকালো। এরপর ইন্সপেক্টর বেনেডিক্ট যা বলল তার একটা এইরকম। ফার্লে খবরের কাগজের দুজন প্রতিনিধিকে সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজি হয়ে যান। তিনি খুব কমই সাক্ষাৎকারের সম্মতি দিয়ে থাকেন। 5 বছরের মধ্যে একবারও তিনি মুখ খুলেছেন কিনা সন্দেহ। সাক্ষাৎকারের অনুমতি পেয়ে দুজন সাংবাদিকই নির্দিষ্ট সময়ের কিছু আগেই চলে আসেন। মিস্টার ফার্লে তখন নিজের কাছে কিছুটা ব্যস্ত ছিলেন। একজন কিছু কাগজপত্র নিয়ে সই করানোর জন্য ওখানে উপস্থিত হয়। তাকে মিস্টার ফার্লের ঘর দেখিয়ে দেওয়া হয়। সে ঢুকে যায় সেই ঘরে এবং কাগজগুলো তার হাতে তুলে দেয়।
মিস্টার ফার্লে তাকে সঙ্গে নিয়ে তার দরজা পর্যন্ত এসেছিলেন এবং সেখান থেকেই প্রেসের 2 প্রতিনিধির সঙ্গে তার দেখা হয়ে যায়। তিনি তখন তাদের বলেন যে আপনাদের অপেক্ষায় রাখার জন্য আমি বিশেষভাবে দুঃখিত, কিছুক্ষণের মধ্যে কাজ ছেড়েই তাদের সঙ্গে দেখা করবেন। মিস্টার ফার্লে তার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। তারপর আর তাকে জীবিত অবস্থায় দেখা যায়নি। 4টের পরে মিস্টার কর্ণওয়াতি তার ঘর থেকে বেরিয়ে 2জন সাংবাদিককে দেখে কিছুটা বিস্মিত হন। প্রেসের প্রতিনিধিরা এতক্ষণ বসে আছে কেন? তিনি তাড়াতাড়ি মিস্টার ফার্লের ঘরে গিয়ে ঢোকেন এবং প্রথমে ঘরে ঢুকে মিস্টার ফার্লেকে দেখতে না পেয়ে তিনি মনে করেছিলেন ঘরটা বুঝি ফাঁকা। মিস্টার ফার্লের নির্দিষ্ট চেয়ারটাও খালি পড়ে রয়েছে। এটা যে আশ্চর্যের ব্যাপার তাতে কোনো সন্দেহ নেই, কারণ উনি এই সময় সচরাচর ঘর থেকে খুব একটা বাইরে যান না। তারপরেই চওড়া টেবিলটার পেছনে একটা বুটের ডগায় তার দৃষ্টিটা আকৃষ্ট হয়। টেবিলটা ছিল জানলার ঠিক পাশেই। ব্যাপারটা ভালো করে বোঝার জন্য তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। তারপরেই তিনি দেখেন একটি রক্তাক্ত মৃতদেহ মেঝের উপর পড়ে রয়েছে, আর তার পাশেই পড়ে রয়েছে সেই রিভলভারটা। মিস্টার কর্ণওয়াতি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন এবং খানসামাকে ডেকে ডক্টর স্টিলিংফ্লিক্টকে খবর দিতে নির্দেশ দেন। পরে স্টিলিংফ্লিক্টের মতেই পুলিশকে খবর দেওয়া হয়। গুলির আওয়াজ কেউ শুনতে পায়নি? পোয়ারো জানতে চাইল। না, এদিকটায় যানবাহনের চলাচল খুব বেশি, তাছাড়া বাইরের দিকে জানলাটাও খোলা ছিল না তখন। লরি আর মোটরে অবিশ্রান্ত হর্নের শব্দ ভেদ করে কুলিরাও চিনতে পারা প্রায় অসম্ভবই বলা চলে। কটার সময় তিনি মারা গেছেন বলে মনে হয়? স্টিলিংফ্লিক্ট বলল, এখানে আসা মাত্র আমি ওকে ভালোভাবে পরীক্ষা করে দেখি। তখন 4:32। মিস্টার ফার্লে অন্তত তার 1 ঘন্টা আগেই মারা গিয়ে থাকবেন। তাহলে বোঝা যাচ্ছে তিনি স্বপ্নে যে সময় ওই ঘটনাটা ঘটতে দেখতেন বাস্তবের সঙ্গেও তার হুবহু মিল থাকাটা বিচিত্র নয়। তিনি আমাকে সময় বলেছিলেন 3:28। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। রিভলভারের ওপর থেকে কোনো আঙুলের ছাপ পাওয়া গেছে? আর রিভলভারটা নিশ্চয়ই ওর। এবার ইন্সপেক্টর বার্নেটি পরের প্রশ্নের জবাব দিলেন। রিভলভারটা সবসময় তার ডেস্কের নিচের ড্রয়ারেই থাকতো। স্বপ্নে তিনি যেমনটি দেখেছিলেন বলে আপনাকে জানিয়েছিলেন, দৃশ্যটা অবিকল সেই রকমই। আর জিনিসটা যে প্রকৃতপক্ষে তারই, মিসেস ফার্লে বেশ জোরের সঙ্গে সে কথা স্বীকার করেছেন। তাছাড়া তার ঘরে প্রবেশ করবার জন্যই একটা মাত্র দরজা। ভেতর থেকে বন্ধ দরজা সংলগ্ন প্রশস্ত বারান্দায় প্রেসের 2জন প্রতিনিধি অপেক্ষা করছিলেন। কাউকে ঘরের মধ্যে ঢুকতে হলে তাকে সামনে দিয়েই যেতে হবে। মিস্টার কর্ণওয়াতি চিঠির তাড়া নিয়ে ওর ঘরের মধ্যে প্রবেশের আগে অন্য কেউ যে ও ঘরে ঢোকেনি সে বিষয়ে তিনি নিঃসন্দেহ। তাহলে এ কথা ধরে নেওয়া যেতে পারে যে মৃত্যুটা তার প্রকৃতই আত্মহত্যা। হ্যাঁ, দেখুন, সত্যি সন্দেহের কোনো অবকাশ ছিল না। এদের সাক্ষী কি প্রমাণ করে না মিস্টার ফার্লে আত্মহত্যা করেছেন? তারপর কি বলুন? হ্যাঁ, যা বলছিলাম, কিন্তু মাত্র একটা কারণেই। কি সেই কারণ জানতে পারি? আপনাকে লেখা সেই চিঠিটা, ওই চিঠিটাই কেমন যেন সব তালগোল পাকিয়ে দিচ্ছে। আমার হিসেব গোলমাল করে দিচ্ছে মসিয়ে পড়ো। তাই বুঝি? তাহলে দেখা যাচ্ছে এরকুল পোয়ারো যেখানে থাকে সেখানে একটা খুনের সন্দেহ দেখা যায়, তাই না মিস্টার বার্নেট? হ্যাঁ, কথাটা খুবই খাঁটি। যাই হোক, তাকে সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পর। 1 মিনিট। আচ্ছা মিসেস ফার্লে, বলতে পারেন আপনার স্বামীকে কেউ কি কখনো হিপনোটাইজ করেছিল বলে মনে হয় আপনার? না, কখনোই না। সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন মিসেস ফার্লে। সেরকম বোকা লোক ছিলেন না আমার স্বামী। ভালো কথা। মিস্টার ফার্লে কি হিপনোটিজম সম্বন্ধে কোনো পড়াশোনা করতেন? এই ব্যাপারে কি তার কোনো আগ্রহ ছিল? আমার তা মনে হয় না, কিংবা থাকলেও আমার অন্তত জানা নেই। এরকম কেস আমরা প্রায় শুনতে পাই যে অমুক লোক ক্রমাগত রাত্রি জাগরণের ফলে বেচারা পাগল হয়ে গেছে কিংবা আত্মহত্যা করেছে। তাই এক্ষেত্রে আমার কি মনে হয় জানেন মসিয়ে পোয়ারো? কি মিসেস ফার্লে? তীব্র মানসিক চাপ সহ্য না করতে পেরে তিনি হয়তো অবশেষে আত্মহননের কথাটাই বেছে নিলেন। কথা শুনে জোয়ানা ফার্লে বেশ ফুঁসে উঠল। আচ্ছা মিসেস ফার্লে, আপনার স্বামী যে আত্মহত্যা করতে পারেন এমন সন্দেহ কি কখনো আপনার মনে উকি দিয়েছিল? না, তবে কি মিসেস ফার্লে? থামলেন কেন, বলুন। তবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পোয়ারো। যদি অনুমতি দেন, এই বিয়োগান্ত ঘটনা যেখানে ঘটেছে মানে অকুস্থানটা আমি নিজের চোখে দেখে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারেন।
ডক্টর স্টিলিংফ্লিক পোয়ারোকে সঙ্গে নিয়ে এলো দোতলায়। ফার্লের বসবার ঘরের পাশে তার সেক্রেটারি ঘরের থেকে অনেক বড়। সারা ঘরের মেঝেটা পুরো কার্পেট দিয়ে মোড়া, চামড়ায় মোড়া হাতলওয়ালা চেয়ার, শৌখিন ও বিলাসবহু আসবাবপত্র ঘরের বাড়তি শোভাবর্ধন করার পক্ষে যথেষ্ট। তারই মাঝে একধারে একটা লেখার টেবিল। ঘরের ভেতরটায় একটা সতর্ক দৃষ্টি দিয়ে দেখে নিল পোয়ারো। তারপর গুটি গুটি পায়ে টেবিলের সামনে জানলার কাছে এসে দাঁড়ালো সে। জানালার ঠিক নিচে কালো কালচের ছোপ পড়ে থাকতে দেখল সে। দাগটা যে টাটকা রক্তের সেটা বুঝে নিতে তার অসুবিধা হলো না। ডক্টর স্টিলিংফ্লিটের দিকে ফিরে বলল, জানালাটা ঠিক এইভাবেই খোলা ছিল নাকি? হ্যাঁ, এইভাবেই খোলা ছিল। তবে ওই পথ দিয়ে কারোর ভেতরে ঢোকার সম্ভাবনা থাকার তো কথা নয়। তাই বুঝি? তার কথাটা নিজেই যাচাই করে নিতে চায় পোয়ারো। তাই সে জানালা দিয়ে বাইরের দিকে মাথা ঝোঁকালো। দেখল নিচে কোনো কার্নিশ বা ওই জাতীয় কোনো বালাই নেই। সিমেন্ট বাঁধানো মসৃণ দেওয়াল সোজাসুজি নিচের দিকে নেমে গেছে। জানালার কাছাকাছি দেওয়াল সংলগ্ন কোনো পাইপও তার নজরে পড়ল না, যে যার সাহায্যে সহজেই উপরে উঠে আসা যায়। শুধু তাই নয়, পোয়ারোর মনে হলো এই মসৃণ পথ দিয়ে মানুষ তো দূরে থাক, একটা বেড়ালের অনুপ্রবেশও সাধ্যাতীত। এমন সময় ডক্টর স্টিলিংফ্লিক্টের কণ্ঠে বিস্ময়ের সুর ধ্বনিত হতে দেখা গেল। মশিয়ে পোয়ারো, সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন? মিস্টার ফার্লের মতো একজন ক্রোড়পতি যে নিজের ব্যবহারের জন্য এমন একটা অফিস ঘর পছন্দ করতে পারেন, সেটাই খুব আশ্চর্যের ব্যাপার। দেখুন, আপনি জানালা দিয়ে বাইরের দিকে তাকালে মনে হয় জেলের কম্পাউন্ড থেকে যেন দূরের আকাশ দেখছি। হ্যাঁ, তা যা বলেছেন। আমার কি মনে হয় জানেন মিস্টার স্টিলিংফ্লিট, এই কেসের ব্যাপারে এই দেওয়ালটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনি কি মনের উপর এর প্রভাব পড়ার কথা বলতে চাইছেন? তখনই উত্তরটা দিল না পোয়ারো। অলস ভঙ্গিতে ধীরে ধীরে টেবিলটার দিকে এগিয়ে গেল সে। তারপর টেবিলের ওপর থেকে একটা লম্বা লোহার চিমটে তুলে নিল সে, আর অতি সতর্কতার সঙ্গে সেই চিমটের সাহায্যে কার্পেটের ওপর পড়ে থাকা একটা পুরা দেশলাইয়ের কাঠি কুড়িয়ে নিয়ে বাজে কাগজের বাক্সটির মধ্যে ফেলে দিল। পোয়ারোর কাজের ধারা খুব একটা পছন্দ হলো না ডক্টর স্টিলিংফ্লিক্টের। তার কথায় যেন ঈষৎ বিরক্তির ভাব ফুটে উঠতে দেখা গেল। জানি না কখন যে আপনার সব টুকিটাকি কাজ শেষ হবে। তার সেই অসহিষ্ণুতায় কোনো যেন ভ্রুক্ষেপই নেই পোয়ারোর। তার কথাটা যেন পোয়ারোর কর্ণগোচরই হয়নি এমন একটা ভাব দেখিয়ে সে আপন মনেই বিড়বিড় করল, সত্যিই পরিকল্পনাটা খুবই অভূতপূর্ব। মনে হচ্ছে আপনার মনে কোনো প্রশ্ন জেগেছে। হ্যাঁ, একটা নয়, হাজারো প্রশ্ন। তবে এই মুহূর্তে যে প্রশ্নের উত্তরটা আমার একান্ত জানা দরকার সেটা হলো, কি সেটা মশিয়ে পোয়ারো? মিস্টার ফার্লের মৃত্যুর সময় মিস এবং মিসেস ফার্লে কোথায় ছিলেন বলতে পারেন? নিশ্চয়। এই ঘরের ঠিক ওপরে মিসেস ফার্লে তার নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন, আর মিস ফার্লের ঘরে একেবারে উপরতলায় তিনি তার স্টুডিওয়ে বসে ছবি আঁকার কাজে ব্যস্ত ছিলেন। তাই বুঝি? দেখুন, আমি একবার মিস ফার্লের সঙ্গে নিজে কথা বলতে চাই। আপনার কি মনে হয় তাকে 2-1 মিনিটের জন্য এই ঘরে ডেকে আনা সম্ভব হবে? আপনি যা মনে করেন। আর কথা না বাড়িয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিনিটখানেক পরেই ভেজানো দরজা ছেলে জোয়ানা ফার্লে ঘরের মধ্যে এসে প্রবেশ করল। শুনুন মাদামোয়াজেল, আমি আপনাকে অসময়ে এখানে ডেকে এনে কোনো অসুবিধায় ফেললাম না তো? না না, একেবারেই না। ধন্যবাদ। কয়েক মিনিট মেয়েটি পরের দিকে তাকিয়েই রইল। হ্যাঁ, আপনি কেন আমাকে ডেকে পাঠিয়েছিলেন মশিয়ে পোয়ারো? আপনার বাবা যে টেবিলের ড্রয়ারের মধ্যে একটা গুলি ভরা রিভলভার সবসময় রেখে দিতেন, সে খবর কি আপনি জানতেন? না, আমার জানা নেই। আপনার পরবর্তী কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এবার মনোযোগ সহকারে আমার প্রশ্নটা শুনুন, তারপর ভেবে চিন্তে উত্তর দেবেন। বেশ, কি জানতে চান বলুন। আপনার বাবার মৃত্যুর সময় আপনি এবং আপনার মা কোথায় ছিলেন? শুনেছি উনি আপনার নিজের মা নন, সৎমা। হ্যাঁ, উনি আমার সৎমাই বটে। ওর নাম লুইসি ফার্লে। আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। আমার থেকে মাত্র 2 বছরের বড় উনি। হ্যাঁ, আপনি কি যেন জিজ্ঞাসা করছিলেন তখন? গত সপ্তাহের বৃহস্পতিবার আপনারা দুজনে কোথায় ছিলেন? মানে বৃহস্পতিবার রাত্রে। বৃহস্পতিবার? দাঁড়ান দাঁড়ান, একটু চিন্তা করতে দিন। গত বৃহস্পতিবার তো আমরা যেন কোথায় ছিলাম। হ্যাঁ, এবার মনে পড়েছে।
আমরা সবাই থিয়েটারে গিয়েছিলাম দ্য লিটল ডগ লাফট নাটকটি দেখতে। আপনার বাবা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যাবার প্রস্তাব করেননি? না না, তিনি কখনো এসব থিয়েটার নাটক দেখতে যেতেন না। তা সন্ধ্যাবেলাটা কিভাবে কাটত? কেন, তিনি তার কাজ নিয়ে থাকতেন। এই ঘরে বসে পড়াশোনায় ব্যস্ত থাকতেন তিনি। তিনি কখনো কোথাও যেতেন না? না। কেন? কারোর সঙ্গে সামাজিক মেলামেশা করতেন না তিনি? আমি আপনাকে সত্য কথাই বলবো মসিয়ে পোয়ারো। আসলে ব্যাপারটা কি জানেন, আমার বাবার ব্যক্তিত্বের সঙ্গে এক ধরনের রূঢ়তার ভাবও ছিল। আর বোধহয় এই কারণেই কেউ তাকে বরদাস্ত করতে পারত না। বিশেষ করে তার অতি কাছের লোকেদের কাছে তিনি অপ্রিয় ছিলেন। সত্যি মাদাম ওয়েজেল, সত্যি কথাটা আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন। আমি শুধু আপনার মূল্যবান সময় সংক্ষেপ করে দিচ্ছি, তাছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। আর একটা কারণ হলো, আপনার এইসব প্রশ্নের অন্তর্নিহিত অর্থটি কী হতে পারে সেটা আমি বেশ উপলব্ধি করতে পেরেছি। জানেন, আমার সৎমার কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে প্রথমেই বলি, আমার বিত্তবান বাবার অর্থের লোভেই তিনি তাকে বিয়ে করেছিলেন। আর আমিও কেন এখানে মুখ বুজে পড়ে আছি জানেন? আমিও খোলাখুলিভাবেই বলছি, সেও ওই আমার বাবার অর্থ ও সম্পত্তির লোভে। কারণ অন্য কোথাও গিয়ে যে একা একা একটু শান্তিতে থাকবো তারও উপায় নেই। আমার হাত একেবারেই শূন্য। আর এর ওপর একটি ছেলেকে আমি ভালোবাসি, কিন্তু সে খুবই গরিব। আমার বাবা আমাদের প্রেমের ব্যাপারটা জানতেন। মনে হয় আমি তাকে বিয়ে করি তিনি এটা চেয়েছিলেন। আর এ তো খুবই সহজ ব্যাপার। হাজার হোক, আমি তো তার সব অর্থ বিষয় সম্পত্তির উত্তরাধিকারিণী একদিন না একদিন হবই। তার মানে আপনার বাবার সব সৌভাগ্যই আপনার উপরে বর্তাচ্ছে? হ্যাঁ, ঠিক তাই। তবে আমার সৎমার জন্য $6 মিলিয়ন রেখে গেছেন। তাছাড়া তার উইলে আর কিছু শর্ত ছিল, তবে বাদবাকি সব আমার পক্ষে। মাদাম ওয়েজেল, তাহলে দেখা যাচ্ছে আপনার বাবার সমস্ত বিষয় সম্পত্তির সঙ্গে সঙ্গে তার বুদ্ধিরও উত্তরাধিকারিণী আপনিই হচ্ছেন। আমার বাবা যে চতুর ছিলেন তা অনস্বীকার্য, এবং তিনি ছিলেন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। অন্যকে নিয়ন্ত্রিত করা তার একটা ক্ষমতা ছিল। হায় ঈশ্বর, আমি কি অসম্ভব রকমের বোকা! আপনার আর কিছু জানার আছে? আরও দুটো ছোট ছোট প্রশ্ন আছে। এই লোহার চিমটেটা সবসময় কি এটা টেবিলের ওপরে পড়ে থাকে? হ্যাঁ, জিনিসপত্র তোলার জন্য বাবা ওটা ব্যবহার করতেন। ঘরগুলো নোংরা থাকা বাবা একেবারেই বরদাস্ত করতে পারতেন না। আর একটা প্রশ্ন, আপনার বাবার দৃষ্টিশক্তি কি স্বাভাবিক ছিল? না, তিনি একেবারেই দেখতে পেতেন না। চশমা ছাড়া সব কিছুই ঝাপসা বলে মনে হতো। কিন্তু চশমা পরে? হ্যাঁ, চশমা পরে দেখতে তার কোনো অসুবিধা হতো না। খবরের কাগজ আর সূক্ষ্ম সূক্ষ্ম লেখা পড়তে পারতেন তিনি? হ্যাঁ, নিশ্চয়ই পড়তে পারতেন। ব্যাস, এই পর্যন্তই মাদাম ওয়েজেল। আমার আর কিছু জানার নেই। আপনি এখন যেতে পারেন, তবে পরে প্রয়োজন হলে আশা করি সহযোগিতা করবেন। অবশ্যই করব বই কি। এরপর জোয়ানা আর দাঁড়ালো না, ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে গেল। জোয়ানা ফার্লের গমনপথের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন যোগীর মতোই পরও অনেকক্ষণ বসে রইল। সমাধানের সূত্রের কথা মনে হতেই হঠাৎ যেন একটা সম্ভাবনার কথা মনে পড়ে গেল তার, এবং সে তার চুল ছিঁড়তে শুরু করলো এবং নিজের উপরেই দোষারোপ করতে থাকলো। নিজের মনে মনেই যেন বিড়বিড় করে বলে উঠল, উফ, আমি কি বোকা! সত্যিই আমি যেন জন্ম বোকা। সারাক্ষণ জিনিসটা আমার চোখের সামনেই পড়ে রয়েছে, অথচ একবারের জন্য সেদিকে আমার নজর পড়েনি। এত সামনে পড়ে আছে বলেই কি নজরে পড়েনি? পোয়ারো আরও একবার জানালা দিয়ে মাথা গুলিয়ে তাকালো নিচের দিকে। নর্থওয়ে হাউস আর কাছারি বিল্ডিংয়ের মাঝ বরাবর একটা সরু প্যাসেজ। প্যাসেজের মাঝ বরাবর একটি কালো রঙের বস্তু এবারে তার নজরে পড়ল। তার চোখে যেন একটি পরিপূর্ণ তৃপ্তির হাসি। এবার সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অন্যান্যরা ঘরে বসেই অপেক্ষা করছিল। ফার্লের সেক্রেটারি হুগো কর্নওয়াদির উদ্দেশ্যে পোয়ারো বলল, মিস্টার কর্নওয়াদি, আপনি একটু স্মরণ করে আমাকে বিস্তারিতভাবে বলবেন কখন কি পরিবেশে মিস্টার ফার্লে আমার কাছে চিঠি পাঠাবার নির্দেশ দেন? দয়া করে কোনো ঘটনায় যেন বাদ না যায়। আর একটা কথা, চিঠির বয়ানটা কি তিনি আপনাকে যথাযথ বলে দিয়েছিলেন? আমার যতদূর মনে পড়ছে বুধবার বিকেল 5টা নাগাদ তিনি আমাকে ওই চিঠিটা টাইপ করার নির্দেশ দেন। চিঠিটা ডাকে দেওয়ার ব্যাপারে কি কোনো বিশেষ নির্দেশ ছিল? তিনি আমাকে নিজের হাতেই চিঠিটা ডাকে দিতে বলেছিলেন। আর আপনিও তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন? হ্যাঁ,
আমাকে তার কাছে নিয়ে যাওয়ার ব্যাপারেও কি খানসামাকে কোনো রকম ব্যক্তিগত নির্দেশ দেওয়া ছিল? হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন আমি যেন খানসামা হোমসকে ডেকে দিই। আগামীকাল সন্ধ্যে 9টা নাগাদ এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে আসবেন। তিনি নির্দেশ দেন যে হোমস যেন তাকে তার নাম জিজ্ঞাসা করে, আর তাকে যে চিঠিটা পাঠানো হয়েছে সেটাও যেন সে দেখতে চায়। এ ধরনের নির্দেশ খুবই আশ্চর্যের ব্যাপার। মনে হয় সাবধানতার মাত্রাটা অশোভনভাবে বেশি। আপনার কি মনে হয়? নেহাতি একটু অদ্ভুত ধরনের মানুষ, এবং সেটাই অস্বাভাবিক। আর কোনো নির্দেশ ছিল মিস্টার ফার্লের? হ্যাঁ, তিনি আমাকে ওই সন্ধ্যাটা ছুটি নিতে বলেছিলেন। তা আপনিও নিশ্চয়ই সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন? হ্যাঁ, সেদিন সন্ধ্যায় নৈশভোজের পর আমি সিনেমা দেখতে চলে যাই। আপনি কখন ফিরে আসেন? তা প্রায় 11:15 নাগাদ। সেদিন কি মিস্টার ফার্লের সঙ্গে আপনার দেখা হয়েছিল? না, পরের দিন সকালেও কি তিনি আপনাকে এই বিষয়ে কিছু বলেননি? না, তিনি আমাকে বলেছিলেন আমি যেন হোমসকে নির্দেশ দিই আপনাকে যেন সোজাসুজি আমার ঘরেই নিয়ে যাওয়া হয়। মিস্টার ফার্লে সেখানেই আপনার জন্য অপেক্ষা করবেন। কেন এই ব্যবস্থা আপনি কিছু জানেন? আমি তার কোনো নির্দেশ সম্বন্ধেই কোনোদিন কোনো প্রশ্ন করিনি। কারণ কি জানেন, তার মুখের ওপর কেউ কোনো কথা বললে তিনি খুবই বিরক্ত হতেন। এই কারণেই সবসময় আমি নীরব থাকতাম। তিনি কি সচরাচর তার নিজের ঘরেই আপনাদের সঙ্গে দেখা সাক্ষাতের ব্যবস্থা করতেন? সাধারণত, তবে সব সময় নয়। যেমন কখনো কখনো আমার ঘরেও আপনাদের বসানোর ব্যবস্থা হতো। এর পেছনেও কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? না, আমার তা মনে হয় না। তবে ব্যাপারটা নিয়ে আমি কোনোদিনই তেমন করে ভেবে দেখিনি। আচ্ছা হোমস, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমি যখন এখানে আসি তখন তোমার প্রতি কী নির্দেশ দেওয়া ছিল বলো তো? তোমার মনিব কি এমন কোনো নির্দেশ দিয়েছিলেন যে আমাকে নিয়ে ঘরে প্রবেশ করবার আগে তোমাকে দরজায় নক করতে হবে? হ্যাঁ, সেটা ছিল মিস্টার ফার্লে একটা স্থায়ী নির্দেশ। কোনো নবাগত আগন্তুককে তার কাছে নিয়ে যাবার আগে সবসময় দরজায় নক করাটা একটা প্রথা বা রীতি হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। তবে এই কথা ঠিক যে তাদের মধ্যে বেশিরভাগই থাকতো ব্যবসায়ী সম্প্রদায়ের। হ্যাঁ, সেটাই আমাকে বিস্মিত করেছিল। আমার সম্পর্কে তিনি আর কিছু নির্দেশ দিয়েছিলেন? না স্যার, মিস্টার কর্ণওয়াদি বেরিয়ে যাওয়ার সময় আমাকে কেবল এই কটি নির্দেশ দিয়ে যান। তখন সময় কটা? 9টা বাজতে 10 মিনিট বাকি ছিল স্যার। আমি আসার আগে পর্যন্ত তুমি কোথায় ছিলে? কিচেনে। কিচেনে? একটু আগেই তুমি বললে তোমাদের বাড়ির নৈশভোজ আগেই সারা হয়ে গিয়েছিল। তাহলে কিচেনে তারপর তোমার কি কাজ থাকতে পারে? আমার নৈশভোজন সারা হয়নি তখনও। তোমাদের কিচেনটা কোথায়? দোতলায় না একতলায়? দোতলায়। তার মানে মিস্টার কর্ণবাদীর চলে যাওয়ার পর দোতলায় তোমার মনিব মিস্টার ফার্লের ঘরের সবথেকে কাছে একমাত্র তুমিই ছিলে? হ্যাঁ স্যার। তা আজও কি তোমার মনিবের মৃত্যুর সময় কিচেনেই ছিলে? হ্যাঁ স্যার। মিস্টার কর্ণবাদী তখন কোথায় ছিলেন? তা তো বলতে পারবো না, মানে আমি তখন ঠিক তেমন করে নজর দিইনি। কিন্তু তোমার উপর যে নজর রাখা হয়েছিল সে কি তুমি জানো? আমি কি করে জানবো বলুন? আমার তো জানার কথা নয় স্যার। জানলে তুমি কি করতে? একটু সতর্ক হতাম। কীরকম? আমিও তাহলে পাল্টা নজর রাখতাম। কেন? কেন তুমি পাল্টা নজর রাখতে তার কারণটা বলবে? হোমস চারিদিকে তাকিয়ে নিয়ে নিচু গলায় বলল, সব কথা সবসময় সবার সামনে বলা যায় না স্যার। এখানে দেয়ালেরও কান আছে, শুনে ফেলতে পারে। বেশ তো, পরে নিরাপদ কোনো এক জায়গায় না হয় শুনবো তোমার আশঙ্কার কথা। কোথায় তোমার সঙ্গে দেখা হতে পারে বলো? আমার কিচেনে। একটু সময় পরেই কিচেন ফাঁকা হয়ে যাবে। আমার মনে অনেক কথা জমে আছে স্যার, বলে হালকা হতে চাই আপনার কাছে। আমিও আর চুপ করে থাকতে পারছি না। আর আমিও যে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই হোমস। ঠিক আছে, তাই হবে। আচ্ছা হোমস, তারপরে কি তোমার সঙ্গে মিস ফার্লের আর দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, রোজকার নিয়ম মতো আমি ঠিক 9টার সময় তার জন্য এক গ্লাস গরম জল নিয়ে গিয়েছিলাম। তার টেবিলের ওপর গরম জলের এক গ্লাসটা রেখেও আসি। তিনি কি তখন নিজের ঘরেই ছিলেন নাকি মিস্টার কর্ণবাদীর ঘরে গিয়েছিলেন? আমি তাকে তার ঘরেই দেখেছিলাম স্যার। তা তুমি তাকে কীরকম অবস্থায় দেখেছিলে? তিনি তার চেয়ারে বসেছিলেন। ঠিক দেখেছিলে? চেয়ারের পাশে পড়েছিলেন না তো? না, আমি স্পষ্ট তাকে তার চেয়ারে বসে থাকতে দেখি। ঘরের মধ্যে তখন অস্বাভাবিক কিছু চোখে পড়েনি? অস্বাভাবিক?
অস্বাভাবিক বলতে কি বোঝাতে চাইছেন স্যার? মানে তাকে কোনো রকম উত্তেজিত, কিংবা ধরো তুমি তাকে চেয়ারে বসে থাকতে ঠিকই দেখেছিলে, তারই মধ্যে সেই রকম অস্বাভাবিক কোনো লক্ষণ দেখতে পেয়েছিলে? না স্যার, সেরকম অস্বাভাবিক কিছু আমার চোখে পড়েনি। আচ্ছা, সেই সময় মিস এবং মিসেস ফার্লে কোথায় ছিলেন বলতে পারো? ওরা দুজনেই তখন থিয়েটারে গিয়েছিলেন স্যার। থিয়েটার থেকে ফিরে এসে মিস্টার ফার্লের ঘরে ঢুকতে দেখেছিল ওদের? ঠিক বলতে পারবো না স্যার, আমি তখন কিচেনে ছিলাম। ধন্যবাদ হোমস, আপাতত এতেই আমার কাজ হয়ে যাবে। তুমি এখন যেতে পারো। হোমসকে অভিবাদন জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর বিধবা মিসেস ফার্লের কাছ থেকে শুধু একটি কথা জানা গেল, যে মিস্টার ফার্লে চশমা ছাড়া চোখে প্রায় কিছুই দেখতেন না। নিজের মনে মাথা নাড়ল পোয়ারো। তার মুখের ভাব দেখে মনে হলো যেন তার ফুসফুস শূন্য করে একটি স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। সামনের দিকে ঝুঁকে পড়ে পোয়ারো সহজাত ভঙ্গিতে বলে উঠল, আমার বিশ্বাস মনে হয় এখানেই এই মামলার নিষ্পত্তি ঘটল। তার মানে আপনি এই মামলার সমাধানের একটা সূত্র পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি বই কি, কিন্তু কিন্তু কি মুসিয়ে পোয়ারো? আমার এই সমাধানের সূত্র হয়তো এখানের অনেকেরই, বিশেষ করে মিসেস ফার্লে এবং হিউগোর মনোপুত নাও হতে পারে। কেন? আমরা পুলিশ কর্তৃপক্ষ আপনার সমাধানের সূত্রে সন্তুষ্ট হলে ওরাই বা কেন মেনে নেবে না? মেনে না নেবার কারণ তারা মিথ্যে হয়ে যাবেন, বিশেষ করে মিসেস ফার্লে। স্বামী কেন আত্মহত্যা করে? তার স্ত্রীর ভালোবাসা, সহযোগিতার অভাবে, তাই না? আর স্ত্রী কেন আত্মহত্যা করে? অত্যাচারে, তাই না? হ্যাঁ, ঠিক তাই মুসিয়ে পোয়ারো। তবে কি আপনি নিশ্চিত মিস্টার ফার্লে আত্মহত্যা করেছেন? আত্মহত্যা? কেন, মিস্টার ফার্লের আত্মহত্যা করার মতো কোনো কারণ ঘটেছিল নাকি? কেন? বারবার সেই দুঃস্বপ্ন দেখতে দেখতে একসময় তিনি হয়তো পাগলের মতো হয়ে গিয়ে থাকবেন। আর জানেন তো, আত্মহত্যা করাটা একটা পাগলামোর লক্ষণ। অবশ্যই, কিন্তু সেই স্বপ্নটা যদি সত্যি স্বপ্ন হয় তবেই তো। কেন? সেই স্বপ্ন সত্যি নয়? স্বপ্ন কখনো সত্যি হয়? ইন্সপেক্টর বার্নেট এবার বুঝতে পারেন যে পোয়ারো তার সারমর্মে বোঝাতে চাইছে যে কার্লের হত্যার সঙ্গে সেই দুঃস্বপ্নের কোনো সম্পর্ক নেই। তাহলে তার আত্মহত্যার সঙ্গে কিসের সম্পর্ক থাকতে পারে? সারা ঘরে তখন যেন অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল। সবার উদ্গ্রীব চোখের দৃষ্টি যেন তখন ছোটখাটো মানুষটির ওপর নিবদ্ধ, কিন্তু পোয়ারো সেদিকে কোনো ভ্রুক্ষেপ দিল না। সে তখন তার মসৃণ গোফের অগ্রভাগ আলতো করে বোলাতে ব্যস্ত। এটাই তার সহজাত অভ্যাসের অন্যতম। এই নীরবতা শেষ পর্যন্ত ভঙ্গ করলেন মিসেস ফার্লে। মুশিয়ে পোয়ারো, আমি কিছুতেই বুঝতে পারছি না সেটা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন। এ নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, এই স্বপ্নটা সবিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে আমি কখনো অলৌকিক কিংবা অতি অলৌকিক ব্যাপারটা বিশ্বাস করিনি, কিন্তু এখন কাউকে যদি রাতের পর রাত একই দুঃস্বপ্নের শিকার হতে হয়। মুশিয়ে পড়ো, ব্যাপারটা যদি আপনি সরাসরি বলতেন, আর আপনিও যদি খোদ মালিকের মুখ থেকে সবিস্তারে কাহিনীটা না শুনতেন। মাফ করবেন মিসেস ফার্লে, আমার কথা হচ্ছে যে মিস্টার ফার্লে যদি নিজের মুখে ঘটনাটা না বলতেন। হ্যাঁ, ঠিক তাই। বেনেডিক্ট ফার্লে যদি এই কাহিনী আমাকে না শোনাতেন। দম নেওয়ার জন্য 1 মিনিট নীরব রইল সে। তারপর সকলের বিহল মুখের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, আশা করি আপনারা নিশ্চয়ই অনুভব করতে পেরেছেন, সেদিন সন্ধ্যায় এমন একটা কিছু ঘটেছিল যা প্রথমে ব্যাখ্যা করতে আমি একেবারেই অপারগ হই। প্রথমেই বলতে হয়, মিস্টার ফার্লে তার সেই চিঠিটা কেন আমায় সঙ্গে আনতে বলেছিলেন। শনাক্তকরণের জন্য হতে পারে, মন্তব্য করল কর্ণওয়াদী। না না প্রিয় বৎস, সত্যিই ব্যাপারটা অত্যন্ত বিস্ময়কর। আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই আরও যুক্তিপূর্ণ কারণ আছে। কারণ কার্যত দেখা যাচ্ছে সেই চিঠিটা তিনি আমার সঙ্গে নিয়ে আসতেই শুধু বলেননি, তার সঙ্গে তার আদেশ মতো সেটা তিনি আমাকে রেখেও যেতে বলেন। এমনকি আমার চলে যাওয়ার পরে সেই চিঠিটা তিনি নষ্ট করে ফেলেননি। আজ বিকেল পর্যন্ত সেই চিঠিটা তার অন্য আরও কাগজের মধ্যেই ছিল। স্বভাবতই প্রশ্ন জাগে, কেন তিনি সেই চিঠিটা রেখে দিয়েছিলেন? কেন? মনে হয় তার জীবনে যদি কখনো অঘটন ঘটে, সেক্ষেত্রে তিনি তার সেই অদ্ভুত স্বপ্নের কথা সবাইকে জানাবার জন্যই চিঠিটা হয়তো লিখে রেখেছেন। আপনি খুবই বিচক্ষণ মহিলা মাদাম ওসেল। চিঠিটা রেখে দেওয়ার সেটাই একটা কারণ হতে পারে। হ্যাঁ, সেটাই কেবল এর ব্যাখ্যা হতে পারে। যেমন ধরুন, মিস্টার ফার্লের মৃত্যুর পর পুলিশি জিজ্ঞাসাবাদের সময় স্বভাবত সেই অদ্ভুত স্বপ্নের প্রসঙ্গ উঠবে। তাতে আমিও হয়তো সময় নিয়ে সেই স্বপ্নের কথা বলবো।
কারণ আমরা দুজনেই যে মৃত বেনেডিক্ট ফার্লের মুখ থেকে সেই স্বপ্নের কথা শুনেছি। এ যেন সেই ঘোড়ার মুখের খবরের মতো। অতএব সেই স্বপ্নটা অত্যন্ত জরুরি। সেই স্বপ্ন যে যতই দুঃস্বপ্ন হোক না কেন মাদামোজেল, সেটা অত্যন্ত প্রয়োজনীয়। দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, মিস্টার ফার্লের মুখ থেকে সেই স্বপ্ন কাহিনী। মিস্টার ফার্লের মুখ থেকে সেই স্বপ্ন কাহিনী শোনবার পর মিস্টার ফার্লের কাছে ইচ্ছা প্রকাশ করে আমি বলেছিলাম তার ঘরে গিয়ে সেই টেবিল সংলগ্ন ড্রয়ার আর রিভলভারটা আমি একবার নিজের চোখে দেখতে চাই। প্রথমে আমার মনে হয়েছিল তিনি যেন আমার প্রস্তাবেই রাজি হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার উপক্রম করলেন, কিন্তু পর মুহূর্তেই দেখলাম আমার অনুমানটা ভুল। আমি যা ভেবেছিলাম সেটা তার মনের আসল কথা নয়। তার তখনকার মনের সেই আসল কথাটি হলো তিনি তার ঘরে আমাকে নিয়ে যেতে চান না। স্পষ্টতই তিনি যেন কিভাবে বেঁকে বসলেন। আশ্চর্য, আমার সেই প্রস্তাবটা সরাসরি নাকচ করে দিলেন। কি অদ্ভুত মানুষটা, রাজি হয়েও হলেন না। কেন তার এই মানসিক পরিবর্তন? কেনই বা হঠাৎ তিনি আমার অত্যন্ত প্রাসঙ্গিক সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন? আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, অনেক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে তলিয়ে দেখার চেষ্টা করেছি। আমার সেই গবেষণালব্ধ উত্তরটা আমি মিলিয়ে নিতে চাই আপনাদের মতামতের সঙ্গে। আপনারা এর কি কিছু জানেন, কিছু বলতে পারেন? বলুন, একবার চেষ্টা করে দেখুন না। সব বলতে না পারলেও কিছু তো অন্তত বলুন। তারপর তো আমি আছি, জানেন তো। এসব জেনে আমার নিজের চেয়ে অন্যদের মতামত ও ধারণা অনেক বেশি কাজে লেগে থাকে। তাই আমি আবার আপনাদেরকে বলছি, আপনারা জানেন, বলুন আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করার কি কারণ থাকতে পারে তার? সবাই সবার মুখ চাওয়াচাই করে। ভাবখানা এই যে তুমিই বলো, আমি শুনবো আর আমার ধারণাটা মিলিয়ে নেব, দেখব মেলে কিনা। মিললে চিৎকার করে বলে উঠব যে আমি তো ঠিক এটাই ভেবেছিলাম। কিন্তু মুখ ফুটে বলতে কারোরই সাহস হচ্ছিল না, যদি না মেলে। তাই অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে না বলাই বুদ্ধিমানের কাজ। ভুল বলার চেয়ে কিছু না বলাই ভালো। কিছু না বললে তো আর ভুল বলা হবে না। এরপর কিন্তু কেউই উত্তর দিতে এগিয়ে এলো না। এক অদ্ভুত নীরবতা পালন করলো সবাই। আপনারা যখন উত্তর দেবেনই না, তাহলে আমি এই একই প্রশ্ন কিছুটা ভিন্নভাবে উপস্থিত করছি। তবে কি পাশের ঘরে এমন কিছু ছিল যার জন্য মিস্টার ফার্লে আমাকে তার ঘরে নিয়ে যেতে রাজি হলেন না? আর তাই যদি হয়ে থাকে তাহলে সেটা কি হতে পারে? ঘরের মধ্যে যেন সেই আগের মতোই থমথমে নীরবতা বিরাজ করতে থাকে। সবার মুখেই কে যেন কুলু পেটে দিয়েছে, আর চাবি যে কার কাছে আছে সেটা কেউ জানে না। হ্যাঁ, প্রশ্নটা সত্যিই শুধু কঠিনই নয়, জটিলও বটে। কিন্তু তা সত্ত্বেও এটা ঠিক যে এমন কোনো জরুরি কারণ বিদ্যমান ছিল যার ফলে মিস্টার ফার্লে তার সেক্রেটারির ঘরেই আমার সঙ্গে সাক্ষাৎ করার বন্দোবস্ত করেছিলেন। আর যে কারণেই হোক তিনি আমাকে তার ঘরে নিয়ে যেতে অস্বীকার করেন। এর থেকেও তাই মনে হয় যে তার ঘরে এমন কিছু ছিল যা মিস্টার ফার্লে আমাকে দেখাতে চাননি। কিংবা আবার এও হতে পারে আমাকে দেখাবার কোনো উপায় ছিল না তার। এখানে পরও একটু সময়ের জন্য নীরব হয়ে উপস্থিত সবার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলে উঠল, এবারে আমি এই নাটকের তৃতীয় প্রসঙ্গটা তুলব, ওই সন্ধ্যারই ঘটনা। আর ঘটনা হিসাবেও চমকপ্রদ। মনে আছে সেদিন মিস্টার ফার্লের কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন ঘর ছেড়ে বেরিয়ে আসছি, তখন হঠাৎ তিনি একটা অদ্ভুত কাজ করে বসলেন। একেবারে প্রথা বহির্ভূতভাবেই তিনি আমার কাছ থেকে তার চিঠিটা ফেরত চেয়ে বসলেন। চিঠিটা ফেরত দিতে আমারও আপত্তি ছিল না। আর শুধু একটু অবাক হয়েছিলাম এই ভেবে যে কেউ কাউকে চিঠি দিলে পরে কি সেটা ফেরত নিতে পারা যায়। ওদিকে ভুল করে আমি তাকে অন্য একটা চিঠি দিয়ে ফেলি। চিঠিটা আমার লন্ড্রি কর্তৃপক্ষের দেওয়া। তিনি চিঠিটা আমার হাত থেকে নিয়ে একবার চোখ বুলিয়ে দেখলেন, তারপর সেটা যত্ন করে পাশের টেবিলে রেখে দিলেন। তারপর আমি ফিরে আসছি। হঠাৎ দরজার কাছাকাছি এসে আমার ভুল ভাঙে, এবং সেই ভুল শুধরে নিতে আমার এক মুহূর্তও দেরি হয়নি। কিন্তু একথা অস্বীকার করবার উপায় নেই যে সেদিনও সেই সাক্ষাৎকারের পর আমি মনে মনে বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। কতকগুলো প্রশ্নের সদুত্তর খুঁজে পাচ্ছিলাম না। বিশেষ করে শেষের ঘটনাটা তো রীতিমতো বিস্ময়কর। এখানে পোয়ারো তার বক্তব্য থামিয়ে নিয়ে সবার মুখের দিকে তাকালো। আচ্ছা, আপনারা কি কিছুই অনুমান করতে পারছেন না? এবার ডক্টর স্টিলিং ফ্লিটি প্রথম উত্তর দিতে অংশ নিল। এর মধ্যে আপনার লন্ড্রি কর্তৃপক্ষের চিঠির কি ভূমিকা থাকতে পারে? আমার ঠিক বোধগম্য হচ্ছে না মসিয়ে পরো। বোধগম্য হচ্ছে না আপনার?
হ্যাঁ, আমারও যেন কেমন কেমন একটা অদ্ভুত লাগছে ব্যাপারটা, বলল হুগো কর্ণওয়াদি। ওদের দুজনের বক্তব্যের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু আমার তো মনে হয় যে মসিয়ে পোয়ারো লন্ড্রি কর্তৃপক্ষের ওই চিঠিটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে, আর সেটা ব্যাখ্যা করে বলার জন্য আমি ওকেই অনুরোধ করছি। হ্যাঁ ম্যাডাম, আপনার অনুমান যথার্থ। হ্যাঁ, লন্ড্রি কর্তৃপক্ষের চিঠিরও এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা আছে। আমার টায়ের রং জ্বালিয়ে দিয়ে আমার জীবনে লন্ড্রি কর্তৃপক্ষ অন্তত এই একটিবার খুবই উপকার করেছিল। এমন একটা অতি সহজ ব্যাপার কেন যে আপনারা এখনও বুঝে উঠতে পারছেন না, সেটাই খুব আশ্চর্যের ঘটনা। আমার হাত থেকে সেই চিঠিটা নিয়ে এক পলকেই তার বোঝা উচিত ছিল তাকে আমি একটা ভুল চিঠি দিয়েছিলাম। আমি তাকে আসল চিঠিটা দিইনি, কিন্তু এক্ষেত্রে দেখা গেল তিনি তার বিন্দুমাত্র ধার ধারেননি। কিন্তু কেন কেন এমন হলো? তবে কি তিনি কিছুই বুঝতে পারছিলেন না? তিনি কি সত্যি সত্যি একেবারেই অন্ধ? এবার ইন্সপেক্টর বার্নেট প্রশ্ন করলেন। কেন? তখন তার চোখে কি চশমা ছিল না? হ্যাঁ, চশমা তিনি পরেই ছিলেন, আর সেই জন্যেই ব্যাপারটা আমার কাছে আশ্চর্য বলে মনে হয়েছিল। মিস্টার ফার্লের ওই স্বপ্নটার গুরুত্ব সমধিক এই কারণে বলছি, এই স্বপ্নটার সঙ্গে বাস্তবের কতই না মিল দেখুন। স্বপ্নে দেখলেন তিনি আত্মহত্যা করছেন, আবার বাস্তবেও তাই ঘটে গেল। অর্থাৎ তাকে একলা ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেল। তার মৃতদেহের পাশেই পড়ে থাকতে দেখা যাচ্ছে একটা রিভলভার, আর তিনি যে সময় মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে সেই সময়েও কাউকে ওই ঘরে ঢুকতে কিংবা ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। তাহলে তো অতি সহজেই সিদ্ধান্ত নেওয়া যায় ঘটনাটা অবশ্যই আত্মহত্যাই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু প্রকৃতপক্ষে কি জানেন, এই মামলাটা একটা খুনের, আর এই খুনের পেছনে একটা অভিনব পরিকল্পনা সক্রিয় রয়েছে। আমার মনে হয় অপরাধ জগতের ইতিহাসে সেও একটা অভূতপূর্ব নজির। সেদিন সন্ধ্যায় কেন মিস্টার ফার্লে আমাকে তার ঘরে নিয়ে যেতে চাননি জানেন? সেই ঘরে কে ছিল তখন? আমার দৃঢ় ধারণা স্বয়ং বেনেডিক্ট ফার্লেই তখন ওই ঘরে উপস্থিত ছিলেন। হ্যাঁ, সেই চিঠিটাই এই জটিল প্রশ্নের সঠিক উত্তর বলে মনে হয়েছে আমার। এরপরেও আপনারা হয়তো ভাবছেন যে আমি বুঝি পাগলের প্রলাপ বকছি। না, তা নয়, এই আমার অত্যন্ত সূক্ষ্ম মস্তিষ্কের প্রতিফলন। হ্যাঁ, তাহলে খুলেই বলি, আমি যে মিস্টার ফার্লের সঙ্গে কথা বলেছিলাম সেই মিস্টার ফার্লে দুটো চিঠির মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারেননি। তার কারণ কি জানেন আপনারা? কারণ তিনি একজন স্বাভাবিক দৃষ্টির মানুষ। স্বাভাবিক দৃষ্টির মানুষ? কিন্তু আমি তো জানি ছোটবেলা থেকেই তার দৃষ্টিশক্তি খারাপ ছিল। তবু আপনি বলছেন যে... হ্যাঁ, সেই প্রসঙ্গে পরে আসছি। কিন্তু শক্তিশালী লেন্স লাগানো চশমা থাকার ফলে তিনি চোখ থেকে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তখন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন লোকও কার্যত অন্ধ হয়ে যায়, তাই না ডাক্তার স্টিলিংফ্লিট? হ্যাঁ, অবশ্যই। কেন জানি না আমার মনে হয়েছিল আমি বুঝি একজন অন্তঃসার শূন্য ব্যক্তির সামনে এসে হাজির হয়েছি, আর তখন যেন কোনো অভিনেতা তার নির্দিষ্ট ভূমিকাটুকু অভিনয় করে যাচ্ছে। পারিপার্শ্বিক পরিবেশটার কথাও ভেবে দেখুন না একবার। স্বপ্নালোকায়িত ছায়াবেষ্টিত একটা ঘর, ঘরের মাঝখানে সবুজ ঘেরাটোপ দেওয়া, একটা জোরালো আলো জ্বলছে, আর আলোর ঠিক পেছনেই আরাম কেদারায় হেলান দিয়ে একজন দীর্ঘকায় মানুষ বসে আছেন। তার গায়ে বহু ঢিলেঢালা ড্রেসিং গাউন, খড়েগড় মতো দীর্ঘ নাক। অবশ্য সেই বস্তুটি যে নকল সেটাও এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। একমাথা ধবধবে সাদা চুল, আর চশমার পুরু লেন্সের আড়ালে লুকিয়ে থাকা একটা চোখ। হ্যাঁ, বেনেডিক্ট ফার্লে যে সেই দুঃস্বপ্নটা দেখেছিলেন তারই বা কি সুনির্দিষ্ট প্রমাণ আছে? একমাত্র ভদ্রলোকের নিজের মুখ থেকে সেই দুঃস্বপ্নের কাহিনী ব্যাখ্যা করা ছাড়া আর কি আছে যা তিনি আমাদের কাছে ব্যক্ত করেছিলেন? এবং মিসেস ফার্লের সেই স্বীকারোক্তি, বেনেডিক্ট ফার্লে যে তার ড্রয়ারের মধ্যে গুলি ভর্তি রিভলভার রেখেছিলেন তারই বা প্রমাণ কোথায়? এখানেও সাক্ষ্য প্রমাণ বলতে কেবল মিস্টার ফার্লের মুখ থেকে শোনা সে স্বপ্নের কথা এবং মিসেস ফার্লের উক্তি। তার মানে আপনি কি বলতে চাইছেন মসিয়ে পড়ো? হ্যাঁ, যা বলছিলাম, দুজন মাত্র ব্যক্তি যুক্তি করে এই ষড়যন্ত্রটা এঁটেছিল। সেই দুজনের মধ্যে একজন হলেন মিসেস ফার্লে এবং অপরজন মিসেস ফার্লের অতি বিশ্বস্ত সেক্রেটারি হিউগো কর্ণওয়াদি। ওই কর্ণওয়াদিই আমাকে চিঠিটা পাঠিয়েছিলেন বেনেডিক্ট ফার্লের জবানিতে, আর তিনিই খানসামা হোমসকে নির্দেশ দিয়েছিলেন কেমন করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে। আর এখানে এসে হাজির হবার কিছু আগেই তিনি সিনেমা দেখতে চলে যান। তবে আদপেই তিনি কোনো ছবি দেখতে যাননি,
বাড়ি থেকে বেরোবার অনতিকাল পরেই তিনি বাড়ির পেছনের দরজা দিয়ে আবার ফিরে এসেছিলেন। সেই দরজার একটা চাবি সবসময় তার কাছে থাকত। সবার অলক্ষ্যে ফিরে এসে তিনি বেনেডিক্ট ফার্লের ছদ্মবেশ ধারণ করে নিজের ঘরেই বসে রইলেন। আর তার ফলেই আজ বিকেলে আমরা এখানে এসে একত্রে মিলিত হতে পেরেছি। মিস্টার কর্ণবাদী দীর্ঘদিন ধরেই সেই সুবর্ণ সুযোগের অন্বেষণ করছিলেন, তা তিনি পেলেন অবশেষে। সুবর্ণ সুযোগ বলতে আপনি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, এই যেমন ধরুন, দরজার বাইরে দুজন খবরের কাগজের প্রতিনিধি সাক্ষ্য হিসাবে থাকলে তারা নির্দ্বিধায় স্বীকার করবে ঘরের ভেতরে তারা কাউকে ঢুকতে দেখেনি। তার উপর বিকেলের দিকে অবিরাম যানবাহন চলাচলে রাস্তাঘাট সবসময় কোলাহলপূর্ণ থাকে। এই সুযোগে কর্ণবাদী একটা লম্বা লোহার চামটের ডগায় একটা বস্তু ঝুলিয়ে আড়াল থেকে তার ঘরের জানলার সামনে নিয়ে এসে নাড়াচাড়া করতে শুরু করে দেন। ব্যাপারটা কি দেখবার জন্যে মিস্টার ফার্লে যখন চেয়ার ছেড়ে উঠে এসে জানলা দিয়ে মুখ বাড়ান, ঠিক সেই মুহূর্তেই মিস্টার কর্ণবাদী তার কপাল লক্ষ্য করে গুলি চালান। কিন্তু মিস্টার কর্ণবাদীকে গুলি করতে কেউ দেখতে পেল না কেন? না, সেটাও একটা মস্ত বড় সুযোগ বলা যেতে পারে, যা মিস্টার কর্ণবাদী তার ভাগ্যগুণে পেয়ে গিয়েছিলেন। মিস্টার ফার্লের ঘরের জানলার সামনে একটা নিরেট উঁচু দেওয়ালের অবস্থানের ফলেই তার সেই অপকর্মের কোনো সাক্ষ্য আর রইল না। তারপর প্রায় 20-25 মিনিট মিস্টার কর্ণবাদী তার নিজের ঘরে বসে অপেক্ষা করেন। এরপর একগুচ্ছ চিঠি আর ফাইলপত্তরের আড়ালে লোহার সেই চিমটে আর রিভলভারটা অতি সতর্কতায় লুকিয়ে খবরের কাগজের দুই প্রতিনিধির সামনে দিয়ে মিস্টার ফার্লের ঘরে প্রবেশ করেন তিনি। ঘরে ঢুকে প্রথমেই তার কাজ হলো রিভলভারের ওপরে মিস্টার ফার্লের আঙুলের ছাপ লাগিয়ে সেটা তার মৃতদেহের পাশে ফেলে রাখা। তিনি তাই করলেনও। লোহার চিমটেটাও তিনি রেখে দিলেন যথাস্থানে। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এসে চোখে মুখে কৃত্রিম উদ্বেগের রেখা টেনে মিস্টার ফার্লের আত্মহত্যার খবরটা সবাইকে জানিয়ে দেন। তারপর তিনি এমন ব্যবস্থা করে রাখলেন যাতে মিস্টার ফার্লের ঘরে পুলিশ ঢোকা মাত্র অতি সহজেই আমার উদ্দেশ্যে লেখা সেই চিঠি তাদের নজরে পড়ে। আর তার ফলে অনিবার্যভাবেই আমার এখানে ডাক পড়বে। আমি তখন তাদের অনুরোধে মিস্টার ফার্লের মুখ থেকে শোনা সে আশ্চর্য স্বপ্নটার কথা সকলকে খুলে বলবো। তখন তার মধ্যে আত্মহত্যার প্রবণতার কথাটাও খুব সহজেই প্রমাণিত হয়ে যাবে। তবে কি মুসিপড়ো? তবে কোনো সন্দেহপরায়ণ ব্যক্তি হয়তো এর মধ্যে হিপনোটিজমের অনুসন্ধান করতে পারে, কিন্তু আমার বিশ্বাস অধিকাংশ লোকই এটাকে আত্মহত্যার ঘটনা বলে মনে করবে। এর প্রধান কারণ কি জানেন? রিভলভারের ওপর থেকে মিস্টার কর্ণবাদী তার নিজের আঙুলের ছাপ সাবধানে মুছে ফেলে তার উপর স্বয়ং বেনেডিক্ট ফার্লের আঙুলের ছাপ রেখে দিয়েছিলেন, যা পরবর্তীকালে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা পেয়ে যেতে বাধ্য। পোয়ারোর দৃষ্টি পলকের জন্য নিবদ্ধ হল মিসেস ফার্লের দিকে। সে মুখে এখন একটা ধূসর পাণ্ডুর ছায়া, আর তার দুই চোখে রয়েছে গভীর ভয় এবং হতাশা। এরপর লাভ করা যাবে এক অন্তর্বিহীন সুখের প্রতিশ্রুতি, কারণ মিস্টার ফার্লে তার যাবতীয় বিষয় সম্পত্তি আর অর্থ তার একমাত্র কন্যার নামে উইল করে গেলেও স্ত্রীকে করমুক্ত 2.5 লক্ষ পাউন্ড দিয়ে গিয়েছিলেন। তাতেই দুজনের বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যেত। ডক্টর জন সিলিংফ্লিটকে সঙ্গে নিয়ে নর্থওয়ে হাউস থেকে বেরিয়ে এলো পোয়ারো। তাদের ডান দিকে রয়েছে কারখানার উঁচু প্রাচীর, আর পাঁচিলের পাশ দিয়ে চলে গেছে একটা প্যাসেজ। সেই প্যাসেজ ধরেই এগিয়ে চলল দুজনে। প্যাসেজের মাঝ বরাবর বাঁদিকে বেনেডিক্ট ফার্লে এবং হুগো কর্ণবাদীর ঘর। ফার্লের ঘরের জানালার ঠিক নিচেই দাঁড়িয়ে পড়ল পোয়ারো। সেখান থেকে একটা কালো রঙের বস্তু তার নজরে পড়ল। হেঁট হয়ে সেটা কুড়িয়ে নিল। সেটা কালো কাপড় দিয়ে মোড়া একটা খেলনা বেড়াল। হায় ঈশ্বর! এই জিনিসটাই কর্ণবাদীর লম্বা চিমটে দিয়ে ধরে মিস্টার ফার্লে জানলার সামনে দিয়ে নাড়াচাড়া করছিল। মিস্টার ফার্লে যে বেড়ালদের বরদাস্ত করতে পারেন না সে কথা নিশ্চয় জানা ছিল না তার। আর সেই জন্যেই কি খেলনা বেড়ালটা দেখা মাত্রই জানলার ধারে ছুটে এসেছিলেন তিনি? মিস্টার ফার্লে সেটা দেখার জন্য জানলা গলিয়ে বাইরে মুখ বের করা মাত্র সে তার কপাল লক্ষ্য করে রিভলভারের ট্রিগার টেপে। আর তার পরের ঘটনা তো আপনি জানেন। কিন্তু মিস্টার কর্ণবাদী তো কাজ শেষ করে খেলনাবেলটা এখান থেকে সরিয়ে ফেলতেই পারত। কি করেই বা সেই কাজ করবে বলুন? সে কাজে নানান অসুবিধে ছিল, কারণ ব্যাপারটা যদি অন্য কারো নজরে পড়ে যেত তখন সন্দেহটা তার উপরে গিয়েই পড়ত। তাছাড়া এই খেলনা বেড়ালটা এখানে পড়ে থাকতে দেখলে লোকে ভাববে কোনো বাচ্চা ছেলেই হয়তো কোনো এক সময় ওটা এখানে ফেলে গেছে। তার যে কোনো গুরুত্ব থাকতে পারে এ নিয়ে কেউ মাথা ঘামাবে না।
হ্যাঁ, তা ঠিক। সাধারণ লোকের মনে সেই রকম সন্দেহ জায়গায় স্বাভাবিক। তবে আমার দৃঢ় বিশ্বাস এরকুল পরের চোখে ধুলো দেওয়া সহজসাধ্য নয়। আপনার বক্তৃতার শেষ মুহূর্ত পর্যন্ত আমি কি ভেবেছিলাম জানেন? আপনি হয়তো কোনো গাল ভরা শব্দের মালা সাজিয়ে সমস্ত ঘটনাটার একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিতে যাচ্ছেন। তবে মিসেস ফার্লের হাবভাব দেখে মনে হচ্ছে যে অতি সহজেই ভেঙে পড়েছেন তিনি। এটাই একটা প্লাস পয়েন্ট। তা না হলে আমার বিশ্বাস কর্ণবাদীর মতো অসৎ লোকের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা সহজসাধ্য হতো না। 1 মিনিটের মতো থেমে সে আবার বলল, তবে আমার মনে হয় মিস ফার্লে ওদের মধ্যে ব্যতিক্রম। মেয়েটিকে আমি পছন্দ করি। জানেন মসিউ পরো, মেয়েটি দারুণ বুদ্ধিমতী। আমার মনে হয় আমি যদি ওর সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি তাহলে লোকে আমাকে ভাববে আমি বুঝি আর ভাগ্য ফেরানোর মতলব করছি। তবে আপনার একটু দেরি হয়ে গেছে বন্ধু। আমার কাছে খবর আছে ইতিমধ্যেই ওই হৃদয়ের শূন্য সিংহাসনটা দখল করে বসে আছে একটি যুবক। মিস্টার ফার্লের মৃত্যুর পর তাদের মিলনে কোনো বাধা নেই এখন আর। তবে এটা ঠিক যে মিস ফার্লের পক্ষে অপ্রিয় অভিভাবককে অপসারণ করা যথেষ্ট মোটিভ ছিল, প্রেরণাও ছিল। কিন্তু প্রেরণা আর মোটিভই তো শেষ কথা নয়, তার পেছনে অপরাধী সুলভ মনোভাবও সক্রিয় থাকা চাই। এখন আমার কী মনে হচ্ছে জানেন মুছিয়ে পড়ো, আমি বাজি ধরে বলতে পারি আপনি যদি নিজে হাতে কখনো কাউকে খুন করেন সেক্ষেত্রে তার প্রমাণ খুঁজে পাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেটাই ইংরেজদের একটা বিচিত্র ধারণা।